হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। স্যার আপনার একটা কথা কই স্যার, দয়া করে আপনি এটাকে জ্ঞান হিসেবে নেবেন না স্যার। এই যে এই চেয়ারটাই তো আমি বইছি, আমিও তো কিছু কাজ করতে চাই স্যার। হ্যাঁ, সে কাজের মধ্যে যদি বিঘ্ন ঘটে কিরাম লাগে কোন দি স্যার। আমি এই যে বিউটির ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আপনি হঠাৎ করে তার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। আমি কৌশলটা কলাম 12 ঘন্টার মধ্যে এই লং মার্চতে বাইরে হয়ে যাবে। মসজিদ ভাই আবেগে তারা আটকায় দিল, সেও দিল আর এক হাত ঢুকোয়। আর আপনারা দুইজন মিলে আমার কাজের মধ্যে যদি এত ঠেলাঠেলি করেন, তাহলে এই চেয়ারটাই বসে আমি কি আপনারাই চালান। ধরেন একটা লোক যদি চাকরি করার জন্য 1 বছর ধরে শুধু অ্যাপ্লিকেশন করে যায়, একটা না একটা চাকরি তার কপালে লাগিয়ে যাবে। কিন্তু শিল্পী হওয়া খুব কঠিন, বুঝছেন? ওই 6-7 বছর ধরে চিনে জগের মতো লাগিয়ে থাকতে হবে। একবার যদি কপাল খুলে যায় তারে আর টাইনে নামানো যাবে না। মানে বুঝলাম না, একটা শিল্পীর কপাল খুলতে 6-7 বছর কেন লাগবে? তাহলে একটা কাজ করি, স্যারের সঙ্গে মিটিং করে সময়টা একটু আগুয়ে নিয়ে আসি। 2-3 বছর। 2-3 বছর কেন? আপনাকে 1 বছর সময় দেওয়া হলো। 1 বছরের মধ্যে আপনাকে স্টাবলিশড হতে হবে। 1 বছরের একদিনও বেশি আপনাকে দেওয়া হবে না। যদি 1 বছরের মধ্যে না পারেন, আমি সিরাজুল ভাইকে বিয়ে করে সৌদি আরব চলে যাব। আরে বিউটি যে বাড়ি থেকে আসলেন বুঝি? না পারবেন ভাই, আমি শুটিংয়ে গিয়েছিলাম। বলছেন কি শুটিং? এ তো খুব আনন্দের কথা। বাহ বাহ, খুবই ভালো লাগলো শুনে, খুবই ভালো লাগলো। বক্করও নাকি শুটিং করছে? খুবই ভালো, খুবই ভালো। দেখুন আমাদের প্রতিষ্ঠানে সবাই কেমন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আপনি এবার আসার পর তো আপনার সাথে আমার দেখা হয়নি। আপনার কি অবস্থা? আমার আবার কি, ভালো আছি, বেশ ভালো। একের পর এক আবিষ্কার করে যাচ্ছি। মরে যাওয়ার আগে পৃথিবীর বুকে একটি চিহ্ন রেখে যেতে চাই। আচ্ছা বাবরালি ভাই, আপনি যে এবার এসেছেন, শুনলাম নতুন দুজন সঙ্গী নিয়ে এসেছেন। কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হবে কেন? সমস্যা আবার কিসের? কোনো সমস্যা নেই। না মানে আমাদের নতুন এমডি আপনাদের ব্যাপারটা মেনে নিয়েছে। আপনি কার কথা বলছেন? মানিকলাল? আর সে তো একটা ছাগল প্রকৃতির লোক, সে মেনে নিল কি নিল না তাতে আমার কি আসে যায়? ও আচ্ছা বাবরালি ভাই, আপনার কি মনে হয়, মানে উনি যদি মেনে নাও নেয় তারপর আপনি এখানে থাকতে পারবেন? কি বলছেন আপনি? থাকতে পারবো না মানে? সে তো আমাকে অলরেডি বলেই দিয়েছে যে আমি থাকতে পারবো না, আমার 2 সঙ্গী থাকবে এবং তারা বাইরে থেকে খেয়ে আসবে। আমিও তাদেরকে বলে দিয়েছি তোমরা এখানেই থাকবে, এখানেই খাবে এবং আমিও আছি। ও আচ্ছা আচ্ছা বিউটি, আপনি এখন ভিতরে যান, আমি একটু বাইরে যাচ্ছি, পরে আপনার সাথে কথা বলবো। বাবরালি ভাই, জি? একটা কথা, আপনি যে বাইরে যাচ্ছেন অফিসিয়াল পারমিশন নিয়েছেন? পারমিশন মানে? কিসের পারমিশন? না অফিসে নতুন নিয়ম হয়েছে না, কোনো সদস্য বাইরে যেতে পারবে না। নিতান্তই যদি যেতে হয় তাহলে এমডির কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে। মিস বিউটি, আমি আপনাকে এতক্ষণ কি বোঝালাম? ছাগল দিয়ে কি হাল চাষ করা সম্ভব? মানিকলালের পক্ষে কি লং মার্চ চালানো সম্ভব? আর সে যা বলবে আমাদের তাই মেনে নিতে হবে। আমি আপনার সাথে পরে কথা বলছি এ বিষয়ে। এই যে মিস্টার সেলিম কামাল, কবিতায় কি খুবই মগ্ন? জি। বেশ,
তো এই যে যেসব নমুনা টমুনা দেখতেছি তাহলে কি থেকে গেছে? জি মানে নমুনা আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। কিছুই বুঝতে পারতেছেন না? জি না। মানে পলাতক বাবর আলী উনি কি এখনো আছে, মানে রয়ে গেছে? তাই উনি কোথায়? হ্যাঁ, জি ঠিক এই মুহূর্তে কোথায় এটা আমি বলতে পারছি না, কিন্তু উনি যে লং মার্চ ছেড়ে যাননি সেটা কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন। তাই না? জানেন তো প্রকৃতির একটা নিয়ম আছে, মানে কাউরে না কাউরে জাতিই হবে। মানে উনি যদি জাতি নাও চায় তাহলেও জাতি হবে। মানিকলাল সাহেব, প্রকৃতির নিয়ম কিন্তু সবার জন্য একই রকম। আর উনি যাচ্ছেন না কেন জানেন? উনার নাকি মাথায় ঢুকছে না উনি কেন চলে যাবেন, সেই জন্য উনি যাচ্ছেন না। দেখেন, মানে কাউরে বোঝানোর দায়িত্ব নিয়ে আমি বসে নেই। অবশ্যই। আপাতত আপনারা যে দায়িত্বটা দিচ্ছে সেই দায়িত্বটা ঠিক মতো বুঝে নেন। জি আপনি বলুন। মানে মিস্টার বাবর আলী যখনই ফেরো এই সমস্ত তার জিনিসপত্র গুছাই নিয়ে বস্তার মধ্যে ভরে যত রাত্রিও এই লং মার্চের বাইরে যেতে হবে। আচ্ছা মনে করুন আপনার এই দায়িত্বটা আমি পালন করছি না, তাহলে কি হবে? কি হবে? সব কথা তো আর মুহি উত্তর দেওয়ার দরকার হয় না মিস্টার সেলিম কামাল। ঘটনা হচ্ছে উনি যদি না যায়, যিনি দায়িত্ব পালন করবে না তার, মানে বুঝতেই পারতেছেন আমি কি করতে চাচ্ছি। দেখুন মানিকলাল সাহেব, আমি কি আপনাকে অতি বিনয়ের সঙ্গে একটা অনুরোধ করতে পারি? কোন? আমি বলছিলাম যে আপনি আমার লেখার মুহূর্তে এসে আমাকে না খুব বেশি ডিস্টার্ব করছেন। আপনি কি এখন চলে যাবেন? খুবই ডিস্টার্ব হচ্ছেন তাই না? ভালো, কবিতার ব্যাপারে সচেতন থাকা ভালো, লেখেন, অসুবিধা নেই। শুধুমাত্র ওই যে দায়িত্বটা বাহ, চমৎকার বাজাইছেন। আসছেন যখন একটা গানও হয়ে যাক। গাবো? অবশ্যই, আপনার গান তো ভালো গান, ধরেন একটা। তাহলে ঢোলটা মারা দেন। যা দেখি তার সবই ভালো, ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো। ওরে ভালো কেন একা ভালো, ভালো কেন একা ভালো, তাই ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো, ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো।
আকাশি জ্যোৎস্না ভালো, সাদা মেঘের খেলা ভালো, নীলা আকাশি জ্যোৎস্না ভালো। আমার ঘরে কইসে আলো, আমার ঘরে কইসে আলো, তাই ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো, ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো। শেষ বিকেলের নদী ভালো, রঙিন তাঁতের শাড়ি ভালো, শেষ বিকেলের নদী ভালো, রঙিন তাঁতের শাড়ি ভালো। শুনি বনলতার চুল ভালো, শুনি বনলতার চুল ভালো, আহা আমার চুলে কে বলো ধুলো, তাই ভালো ভালো লাগে না, যা দেখি তা সবই ভালো, ভালো ভালো লাগে না, যা দেখি তা সবই ভালো। ভালো কেন একা ভালো, ভালো কেন একা ভালো, তাই ভালো ভালো লাগে না, যা দেখি তা সবই ভালো, ভালো ভালো লাগে না, যা দেখি তা সবই ভালো। ও বিউটি, আপনি এখানে? হ্যাঁ বকর ভাই, চা খাবেন? চা কি খাবো? মানসিকভাবে যে বিপর্যস্ত অবস্থায় আছি, তাতে চা তো দূরের কথা, সুন্দরবন থেকে মধু এনে দিলেও খেতে ইচ্ছে করবে না। কেন? মানসিকভাবে আপনি এত বিপর্যস্ত কেন? সে কথা কি আর বলবো। আচ্ছা বিউটি, আপনি যে শুটিং করতে গেলেন, ওখানে কোনো খরচাপাতি হয়নি? খরচাপাতি মানে? না, আপনি তো নতুন অবস্থায় গেছেন, তো কেউ টাকা পয়সা চায়নি? টাকা পয়সা চাইবে কেন? মোকলেস স্যার ওদের সাথে কথা বলেছে, আমি মোকলেস স্যারের রেফারেন্সে গিয়েছি, এখানে টাকা পয়সার বিষয় আসবে কোত্থেকে? ও, আপনাদেরটা তো আবার নাটক, ছোটোখাটো বিষয়। আমাদেরটা ফিল্ম তো, ব্যাপার স্যাপারই আলাদা। প্রথমে একটু খরচাপাতি করতে হয়, তারপর যখন রিটার্ন আসতে থাকে ডাবল 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 ডাবল। প্রথমে খরচাপাতি করতে হয় মানে? আপনাকে তাহলে ভেঙেই বলি, একটা ক্যারেক্টার পেয়েছি, বড় ক্যারেক্টার, খুব ভালো। আচ্ছা বিউটি, আপনার কাছে কি নগদ কিছু টাকা পয়সা আছে? কত টাকা? বেশি না, 20,000 ধার হিসেবে নেবো, আবার ব্যাক করবো। 20,000? বকর ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? 20,000 টাকা আমি কোথায় পাবো? না, মেয়েদের কিছু গোপন তহবিল থাকে না, গয়নাগাটি, সোনা দানা। এখন কি আমি আপনাকে গয়নাগাটি বিক্রি করে টাকা দিব? না না, বিক্রি করতে হবে না, বন্ধক রাখার একটা সিস্টেম আছে, ওই কিছু সুদ রেখে আবার দিয়ে দেয়। না বকর ভাই, আমার কাছে বন্ধক রাখার মতো গয়না নেই। যদি থাকতো তাহলে আমি নিজেই সেই গয়না বন্ধক দিয়ে টাকা নিয়ে এখান থেকে একটা মহিলা হোস্টেলে গিয়ে উঠতাম। কেন বিটু, আপনি এসব কথা বলছেন কেন? এখানে তো থাকছেন, খাচ্ছেন, ভালোই আছেন। ভালো যে কি আছি, মানিকলাল যা শুরু করেছে তাতে তো মনে হয় আমি এখানে থাকতেই পারবো না। কেন, মানিকলাল আপনাকেও কিছু বলেছে? কিছু বলেছে মানে? সে তো আমাকে রীতিমতো থ্রেট করেছে, আমি যদি আবার শুটিংয়ে যাই তাহলে আমার মেম্বারশিপ বাতিল করবে। আমি আজকে শুটিংয়ে গিয়েছিলাম, এটা নিয়ে একটু ভয় ভয়ে আছি। এই চোর ছাত্রদের হাতে ক্ষমতা চলে গেলে এরা যে কি করবে কি না করবে নিজেরাই বুঝতে পারে না। যাই হোক, এটা নিয়ে আপনি টেনশন করবেন না তো, আমরা সবাই মিলে আপনার সাথে আছি। বিউটি, আমি আবার ওই টাকাটা নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি।
আপনার সঙ্গে এ বিষয়ে পরে কথা বলবো, হ্যাঁ? কিছু মনে করবেন না। ভাই জেলখানার মধ্যে কি আসতে পারে? হ্যাঁ, অজিত ভাই আসছেন। মন্দিরের কাছে আমার অনুমতি চায় না, আসতে পারি না। আর কিরাম আছেন ভাই? এই আসেন আর কি, সার্বক্ষণিক মশার সাথে বসবাস, মশার সাথে ফাইট করিয়া আছি আর কি। ও কয়লা কোনো কাজ হচ্ছে না না? হ্যাঁ, দেখছেন কত বড় বড় মশা। তা আপনি কি মনে করিয়া ভাই? না, সকালতেই চিন্তা করতেছিলাম আপনারা একটু দেখতে আসবো, তাই সময় সুযোগ হচ্ছিল না, তাই আসিনি। এখন আসলাম। এই ধরেন ভাই। কিতা কিতা বিড়ি বিড়ি কি জন্য? ভাই ছোটবেলাতে আমার ইচ্ছে ছিল যে জেলখানায় যে একটু আসামি দেখো, কিন্তু কোনো আসামি পরিচিত ছিল না, তো তাই যাওয়া হয়নি। তাই শুনেছি জেলখানায় দেখা করতে গেলে আসামিদের জন্য নাকি বিড়ি নিয়ে যেতে হয়, সেই জন্য নিয়ে আসলাম ভাই। মুজিদ ভাই, আপনি এখানেও কিন্তু আমার একটা কোচা মারলেন। বিড়ি নিয়ে আসলেন, জানেন আমি বিড়ি সিগারেট কিচ্ছুই খাই না। আনছেন যখন একটা ভালো কোনো ব্র্যান্ডের সিগারেটও তো আনতে পারতেন না, বিড়ি নিয়ে আসছেন। এখানে আমার এক ছুটো করলেন। করেন করেন, সবাই করতেছে, আপনি এখনো করবেন না? করেন না ভাই, বিড়ি নিয়ে আইছি, এটা নিয়ে আসার রেওয়াজ। তাই ভাই গানটা একটু শোনাবেন? কোন গান? ওই যে আমি বন্দি কারাগারে আছি গোমা বিপদে। দেখেন মজিদ ভাই, আপনি কিন্তু আরেকটা কুচা মারলেন। আপনি জানেন যে আমি শিল্পী না, আমার গলা ভালো না, গাইতে পারি না। আপনি আমাকে গান গাওয়ার জন্য অফার করতেছেন। মানে কতভাবে আমাকে ছোট করা যায় সেই পাই তারা সবসময়। খেয়ে রে ভাই। না না ভাই, খোসা না, ওই যে মশায় কামড়াচ্ছে না আপনারে, সেখান থেকে গানটার কথা খুব মনে পড়েছে। ওই গানের মধ্যে আছে কিন্তু, মশার কামড়ে ঘুম আসে না মা, আমি বন্দি কারা। ঠিক আছে ঠিক আছে, গানটা বন্ধ করেন। এই মশার খাবুরের মধ্যে গানটা শুনতে ভালো লাগতেছে না। তা আপনি কেমন আছেন বন্ধু? আমি আছি ভাই আগের মতোই সাবেক। আপনি তো নতুন সাবেক হয়েছেন। কত বড় একটা গদি পাইছিলেন, তারপরে বালাখানা তৈরি করেছিলেন, সব সাইরে ছুঁড়ে দিয়ে এখন এই জেলখানার মধ্যে ঢুকে মশার কামড় খাচ্ছেন। আচ্ছা, এখনকার অনুভূতি আপনার কি একটু করতে পারবেন? খুব জানতে ইচ্ছে করতেছে ভাই। অনুভূতি? বন্দি জীবনের আর অনুভূতি কিতা হইব? তবে একটা কথা ভাই, এতদিন আমি শুনিয়া আইছি জেলখানা বা কয়েদখানার মধ্যে গেলে মানুষের ভিতরে যে সুপ্ত বাসনা থাকে, সুপ্ত প্রতিভা থাকে, এটা বলে বিকশিত হয়। এটা কোনো সত্যি খাঁটি কথা। কি করছেন? আপনার মধ্যে কি সেরকম কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে নাকি? ওরে ভাই, আমি এখানে বন্দি হওয়ার পরে আমার ভিতরে কবিতার ছন্দ কেমন জানি উড়পাক উড়পাক কাটছিল। আমি একটা কবিতা লিখে বলছি, শুনবেন নাকি? সর্বনাশ, কি করছেন আপনি? কবিতা লিখে ফেলেছেন আপনি? কই একটু পড়ে শোনান দেনি। আচ্ছা আচ্ছা। একজনের জীবনে নেমে আসে অন্ধকারের খাড়া, অন্যরা আলোতে আনন্দে আত্মহারা। আজকে যারা আনন্দে আত্মহারা, কালকে কি হবে জানে কি তারা? বনের রাজা সিংহ যদি থাকে অন্ধকারে, চলবে কি রাজ্য বনালয়ে? লড়ব, লড়ে যাব, তব আমৃত্যু তব। কেমন হয়েছে ভাই? ঘটনা তো উল্টো ঘটে গেছে। কেমন কত? জেলখানার মধ্যে মানুষে পাঠানো হয় যাতে মানুষটা শুদ্ধ হয়ে বার হয়, কিন্তু আপনার ক্ষেত্রে তো ভাই উল্টো ঘটেছে। আপনি খারাপ হন ভালো হন, আপনি তো মানুষ ছিলেন, কিন্তু এই জেলে ঢুকে আপনি তো পশু হয়ে গেছেন ভাই। কিতা কিতা কন? পশু হইয়া গেছি মানে কেমনে? এই যে আপনার কবিতার মধ্যে আপনি লিখেছেন, সিংহ যদি থাকে অন্ধকারে, তার মানে আপনি সিংহ খাঁচার মধ্যে আছেন, খাঁচা খুলে দিলে হালুম হালুম করে সবাই খাওয়া শুরু করবেন। আরে ভাই, ইতা কিতা কন? হালু হালুম করে মানুষ কামুকে লেগে আমি পশু হইতে যামুকে? এটা একটা রূপক উপমা আর কি। সেলিম কামাল কয় না, কবিতার মধ্যে বিভিন্ন জিনিস বোঝানোর জন্য ডাইরেক্ট না কয়া উপমা দেয়া বোঝানো হয় আর কি, ওইটা। ও, তা সে উপমা কন আর রূপক কন ভাই, ওই জায়গায় কিন্তু আপনি অন্য শব্দ দিতে পারতেন। সিংহ না লিখে
লিখতে পারতেন নবাব সিরাজউদ্দৌলা, লিখতে পারতেন আলেকজান্ডার, আরো বড় বড় লোক আছে না, তাদের নাম লিখতে পারতেন। আসলে হয়েছে কি জানেন, ভাব যখন আসে মানুষ বুঝে ভাব আসে, ভালো মানুষের কাছে ভালো ভাব আসে, ভালো কবিতা তৈরি হয়। আর আপনার মতো মানুষের কাছে পশু ভাব আসে, কলমের আগায় সেই সিংহতন বেরোয় আসে, শিয়াল বারোয় আসে, গাদা বারোয় আসে, এই ঘটতেছে ভাই। মানে আপনি আকারে ইঙ্গিতে বুঝাতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন যে আমি পশু শ্রেণীভুক্ত। কষ্ট পাইলাম, ঠিক আছে আমি পশু। তাহলে ভাই গানটা কি শোনাবেন নাই? আমি কি ভাই গানের শিল্পী? আপনি তো গায়ক মানুষ, শুনান, শুনি। ভাই কালকে শোনাই, যন্ত্র টন্ত্র নিয়ে এসে ভালো করে শোনাবো না। শুনান, শুনব। আরো কিছু কইবেন নাকি? কুচা টুচা আরো কিছু দিবেন নাকি? না ভাই, এমনি দেখতেছি আপনারে। আমার তো দেখার কিছু নাই রে ভাই। হ্যাঁ দেখতেও পারেন পশু। চলে যাই, মশার কামড়ে ভাগ বসায় তো লাভ নেই, তাই না ভাই? তাহলে গেলাম, আসবো কালকে। ইচ্ছা আপনার আসলে আসুন। ওয়ালাইকুম সালাম। আপনি তো ফরিদা আপা না? জি, কিন্তু আপনারা তো চিন্তাছি না গো ভাইজান। জি, আপনি বসুন, আমি বলছি আপনার। বল, আপনি বল। আপা, আমার নাম বিপ্লব। আমি আপনাদের এই এলাকাতেই থাকি, এই একটু সামনেই আমার বাসা। আমার কাছে কেন লাগে আইসুন? জি আপা, বলবো। তার আগে আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম। যে ব্যাপারটা বলবো এটা আমার খুব ব্যক্তিগত একটা ব্যাপার, আপনি প্লিজ কারোর সাথে শেয়ার করবেন না। ভাইজান, আপনি এইটা লইয়া কোনো চিন্তা করেন না, যে এইটা আমার নিয়মের মধ্যে নাই। আপনি যেটা কইবেন এটা শুধু আপনার আমার মধ্যে থাকবো, কাক পক্ষিত টের পাইতো না। কই আসলে হয়েছে কি আপা, আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। এই বিপদ থেকে কীভাবে উদ্ধার পাবো আমি আসলে বুঝতে পারছি না। ভাঙ্গা কোন? আমি তো আপা আসলে নেট ইউজ করি। এটা কি তা কইলে? ইন্টারনেট মানে ওই যে দেশ বিদেশে সবার সাথে যোগাযোগ করা যায়, কথা বলা যায়, ইন্টারনেট। ও বুঝছি বুঝছি, ওই যে কম্পিউটারের মধ্যে যে আপনারা দেখা দেখা কথা কন, এটা না? জি আপা। কই বুঝছি। তো ইন্টারনেটে তো আমার অনেক বন্ধু বান্ধব আছে দেশে বিদেশে সব জায়গায়। তো কিছুদিন আগে আপা একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় নেটে। তো মেয়ের সাথে আমার কথা হচ্ছিল, কথা হতে হতে একটা বেশ আন্তরিকতা তৈরি হয়ে যায়। তো মেয়েটা আমার সাথে দেখা করতে চায়। তো আমি ওর সাথে কয়েকদিন আগে দেখা করি। আপনার লগে কি মাইয়াটা প্রেম হয়ে গেছে? না আপা, প্রেম প্রেম কিছু না। আমি তো বন্ধু হিসেবে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। আমার তো মোটরসাইকেল আছে, তো ওকে নিয়ে আমি আশুলিয়া চলে গিয়েছিলাম ঘুরতে। তো আশুলিয়াতে যেই আপা যত বিপত্তি ঘটেছে। কি তা? আশুলিয়াতে যাওয়ার পর আমরা বসে কথা বলছিলাম। তো মেয়েটা একটা টাইমে বললো যে ও একটু নৌকা করে ঘুরবে আমাকে নিয়ে। আমি ভাবলাম ঠিক আছে, সমস্যা কি, নৌকা দিয়ে একটু ঘুরি। যেই না আপা নিচে নেমে নৌকায় উঠতে যাব, তখন 7-8 জন লোক আমাদেরকে ঘিরে ধরে। পরে বুঝতে পারলাম মেয়েটা ওদের সাথে জড়িত। আপা, আমাকে ওই মেয়েটার সাথে জোর করে বিভিন্নভাবে অনেক ছবি তুলেছে আপা। ছবি তুলে এখন বলছে যে আমাকে 2 লাখ টাকা দিতে হবে, আদারওয়াইজ ওই ছবি আমার বাসায় দেখাবে এবং সারা শহরে ছড়িয়ে দেবে। খুব বিপদে আছে আপা। ওরা আমার মোটরসাইকেলটাও আটকে রেখেছে। মোটরসাইকেলটা নিয়ে গেছে এবং বলেছে যে আরও ক্যাশ 1 লাখ টাকা দিতে হবে। পরে আপা আমি ফিরে এসে আমার বাসায় মিথ্যা কথা বলে, চাকরির কথা বলে, বিভিন্ন ফ্রেন্ডদের কাছ থেকে অনেক কষ্ট করে 50,000 টাকা জোগাড় করে তাদেরকে দিই। তাতেও তারা ছাড়ছে না, বলছে আরও 50,000 টাকা তাদেরকে দিতে হবে। আপা প্লিজ আপনি আমাকে একটা রাস্তা বলে দিন, আমি কীভাবে এই সমস্যা থেকে বের হতে পারি। ভাইজান তো বালা বিপদে পড়ছুই। ভাইজান, যে মায়াটা আপনার লগে 2 নম্বরই করলো, আপনি কি চাইন হে মাই আপনার প্রেমে পড়ুক? না না আপা, পাগল। এরকম ফ্রড একটা মেয়ে আমার প্রেমে পড়ুক এটা আমি ভুলেও চাই না। শুধু আপনি আমাকে বলে দেন আমি কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পেতে পারি আপা। ভাইজান, তাইলে কইলাম আমি হেই মায়ের বান মারবাম। একবার বান মারলে আর কইলাম খাড়ইয়া উঠতাকতো না। ওর যা খুশি হোক আপা, তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু এই বিপদ থেকে কীভাবে উদ্ধার পেতে পারি আপনি আমাকে এই বুদ্ধিটা দেন। আচ্ছা, তে কাইল একবার আইন, শনিবার দিন আছে, কাল কাজটা করি। হ্যাঁ
ঠিক আছে। তো আপা, আপনি যে আমার এই উপকারটা করে দিচ্ছেন, আমার তো আপনাকে কিছু একটা দেওয়া উচিত। একটু যদি ধারণা দিতেন। ভাইজান কামটা তো বড় কঠিন, খরচাপাতি কিছু আছে, দরবারে খরচ করণ লাগবো, মাগনা তো আর কামটা করে দিতাম না। জি আপা, সেজন্যই তো বললাম একটু যদি ধারণা দিতেন কত টাকা দেওয়া লাগবে। কাল 10,000 টাকা লই আয় ফুরুন যায়। 10,000 টাকা? আপনার মোটর সাইকেলের দাম কত গো ভাইজান? 1 লাখের কাছাকাছি। তে 10,000 টাকা আপনার কাছে কোনো টাকা হইল? আচ্ছা ঠিক আছে আপা, আমি তাহলে 10,000 টাকার ব্যবস্থা করে আসবো। কখন আসবো? কাল সকাল সকাল আয় ফুরুন যায়, শনিবার দিন আছে কামটা ওই ফুরবো। জি, সকাল সকাল চলে আসবো। তবে আপা, আবারও আপনার কাছে আমার অনুরোধ, আপনি প্লিজ কারোর সাথে কিন্তু ব্যাপারটা আলাপ করবেন না। ওই যে আপনাদের নিচে রিসেপশনে একটা মেয়ে আছে না, কি জানি নাম, লিজা না কি নাম, এবং আরও অনেকেই যে এখানে আছে, প্লিজ আপা কারোর সাথে আলাপ করবেন না ব্যাপারটা নিয়ে। ভাইজান এইটা লই আপনি কোনো চিন্তা করেন না যে আমি কারো কাছে কিচ্ছু কইতাম না। লিজা আফার লগে তো আরও কইতাম না। আপনি তো কইসুনি আমারে, কারোর লগে টু শব্দ করতাম না। আপনি নিশ্চিন্ততা হই। জি আপা, আমি তাহলে যাই। আচ্ছা কাল আয় ফুরুন যে। জি তাহলে। কি ব্যাপার, তুমি এখানে? এই তো তোমার কাছে আসছিলাম। আমার কাছে আসছো আমার অফিস টাইমের আগেই? আগে কোথায়, আমি তো এখনই আসলাম। না, আমার তো তা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি অনেক আগে এসেছো, এখন তুমি উপর থেকে নামলে। হ্যাঁ না মানে ওই তোমাকে না পেয়ে ভাবলাম যে এমডি সাহেবের সাথে একটু দেখা করি। ও আচ্ছা, এর মধ্যে তোমার এমডি সাহেবের সাথে পরিচয় হয়ে গেছে? এমডি সাহেবের সাথে নতুন করে পরিচয় হবার কি আছে, ওনার সাথে তো আমার আগেই আলাপ হয়েছে, চায়ের দাওয়াত দিয়েছিল। কেন, তোমাকে না আমি বলেছি? ও, তুমি কি মোস্ত সাহেবের কথা বলছো? হ্যাঁ, কেন তোমাদের এখানে কি দুজন এমডি নাকি যে আমি অন্য কারো কথা বলবো? হুম, ভালো। তো দেখা হয়েছে? না, দেখা হয়নি। দেখা হয়নি কেন? উনি তো উপরে আছেন। থাকলে আছেন, আমি খোঁজ খবর করিনি, এমনিতে দেখা হয়ে গেলে দেখা হতো, এই আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে আর মোস্ত ছিল অপশনাল, এই তো? হ্যাঁ। তাহলে আসো, বসো। না, আমি বরং এখন যাই। বিপ্লব, তুমি রাস্তায় দাঁড়িয়ে না থেকে আমার সাথে দেখা করার জন্য আমার অফিস টাইমের আগেই অফিসে চলে এসেছো। এখন তোমার সাথে আমার দেখা হয়েছে, কথা না বলে তুমি চলে যাচ্ছ, এর মানেটা কি? সব কিছুতে মানে খোঁজার তো কিছু নেই, তোমাকে দেখতে ইচ্ছা করলো তাই আসলাম। আচ্ছা আমি এখন যাই, বিকালে দেখা হবে। হ্যাঁ আই বিপ্লব, আই শোনো বিপ্লব, শোনো। তুমি কি ফরিদার কাছে আসছিলে? ফরিদাপাকে? গণক, যার কথা তোমাকে আমি বলেছিলাম। কেন, আমি ফরিদাপার কাছে আমি কেন আসবো? যে কথা তুমি আমাকে বলতে পারছো না সে কথা ওনাকে বলার জন্য। লিজা, তোমাকে আমি যে কথা বলতে পারছি না সেটা আমি ফরিদাপাকে কেন বলতে যাব? উফ, তুমি না সব সময় সব কথার মধ্যে প্যাচ ধরে প্যাচ গুজবাকে, আমার মেজাজটা খারাপ হচ্ছে। আমি এখন যাই। হ্যাঁ, আমি বিকালবেলা দেখা করবো। আই শোনো শোনো, কথা আছে, শোনো। বাবর আলী ভাই, আপনি ভালো আছেন তো? ভালো ভালো বকু সাহেব, আপনি ভালো তো? জি, ভালো আছি। আপনাকে এই পাঞ্জাবিটাতে কিন্তু দারুণ মানিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার শরীর সুস্থ আছে তো? কি বলছে? আমি যদি সুস্থ না থাকি তাহলে আমার রোগীদেরকে সুস্থ করবে কে? হ্যাঁ, সেই তো। এই যে কিছুদিন আপনি এখানে ছিলেন না, এতে করে এই প্রতিষ্ঠানের যে কত বড় ক্ষতি হয়ে গেছে এটা আমি ঠিক আপনাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ ভাই, এই আপনি একমাত্র আমার অভাবটা বুঝতে পেরেছেন। অথচ দেখেন, মানিকলাল একটি ছাগল প্রকৃতির লোক। কিছুদিন আগেও যে আপনার হাতে চুরির দায়ে মার খেয়েছে এবং আমি তাকে বিনা পয়সায় চিকিৎসা করেছি। দিনের পর দিন সে আমাকে বলেছে, স্যার লিখে দিন একটু দুধ ডিম যেন বেশি করে খেতে পারি। আমি লিখে দিয়েছি। সেই মানিকলাল কিনা আমাকে বলছে এখান থেকে বেরিয়ে যেতে। এটাও কি সম্ভব? ভাই, সবার সব কথা সবসময় কানে নিতে নাই। ওই যে একটা প্রবাদ আছে না, অতিরিক্ত বড় হলে ঝড়ে ভাঙে মাথা, অতিরিক্ত নিচে হলে ছাগলে খায় পাথা। হ্যাঁ ঠিক বলেছেন। মানিকলালের অবস্থা হবে মস্তর মতো। হ্যাঁ, মস্তর মতো। ঠিক বলেছেন ঠিক বলেছেন। তা ভাই, আপনি তো বেশ কিছুদিন ছিলেন না, শুনলাম বেশ ডাক্তার হিসেবে নাম কামিয়েছেন। তা যা বলেছেন। তা
ইনকাম টিনকাম কেমন করেছেন? ইনকাম কেন? না ওই সবার কাছে তো সব বিষয়ে কথা বলা যায় না, মানে একটা স্ট্যাটাস মেনটেন করতে হয়। ওই আমার কিছু টাকা লাগবে আর কি। ও টাকা, দাঁড়ান দিচ্ছি। 1020। বলছেন কি? 1020 তো অনেক টাকা। আপাতত আমি আপনাকে গোটা 50 দিতে পারি। 50 টাকা? কেন? আমি তো শুনলাম আপনি ওই রেল স্টেশন, বাস স্টেশন, হাটে ঘাটে মাঠে লোক জমায়েত করে নকল ওষুধ বিক্রি করে বেশ ভালো ইনকাম করেছেন। ওই টাকাগুলো কোথায় রেখেছেন? বকুল সাহেব, আমি বড়ি বিক্রেতা, আমি কি বড়ি বিক্রি করি? আপনাকে সে কথা কে বলেছে? কে আবার বলবে? যিনি দেখেছেন তিনি সেলিম কামাল। আরে সে তো একটা গাধা, আত্মগর্দ। সে বললো আর আপনি তার কথা বিশ্বাস করলেন? বাবুর আলী ভাই, গলাটা একটু নামিয়ে কথা বলেন। আমি কিভাবে কথা বলবো সেটা আপনার কাছ থেকে শিখতে হবে না বকুল সাহেব। আপনাকে কিন্তু স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আপনি এখানে বসে আছেন কেন? আপনি তো বাইরে থাকার কথা। সেটা আপনার কাছ থেকে জানতে হবে না। আর কে আমাকে স্ট্যান্ড রিলিজ করে আমি সেটা দেখছি। মানিকলাল, তাকে আমি প্রয়োজন আইনের আশ্রয় নেব। আইনের আশ্রয় নিতে হলে কোর্টে যেতে হবে। তাই কোর্টে যাবেন? হ্যাঁ, প্রয়োজনে কোর্টে যাবো, থানা পুলিশ করবো, তারপর দেখে এখানে কে থাকে। থানা পুলিশ করবে? দেখা যাবে থানা থেকে পুলিশ এসে নকল ওষুধ বিক্রি করে মানুষ মারার দেয় ওনাকেই ধরে নিয়ে গেছে। আপনাকেই ধরবে। যাই দেখো এতে খাইছো না? না, হাতে আর হাতে রান্না করা কিছু খাইতো না। বাইকতে ডিম পরোটা কিনে লইয়া খেয়ে নিচ্ছে। কি লাই? আমি যদি হাতেনের খাওয়ার মধ্যে বিষ মিশাই দেই, হাতেন তো মরে যাইব। হাতেনা তো তাড়াতাড়ি মরতে চায় না। কি আজগবি কথা! আমি তো এর মাথা মুন্ড কিছুই বুঝতেছি না। তুই হাতের বিষ খাওয়াই মারবি কিনলে? আব্বা, হাতেন তো আমনের একমাত্র ফোলা আর একমাত্র ভাই। হাতেন যদি মরে যায়, আমনের সব সম্পত্তির মালিক তো আমি একা। হাতে তোরে এই কথা কইছে? আর খোদারে, হাতে আরে না কইলে আমি কি আপনারে বানাই বানাই কইতেছি, নাকি হাসা হাসা হাতেরে মারার ফ্যান করতেছি? এরে টুম্পা, হাতে হাগল হয়ে গেছিনি? হাতে কই? হাতে কোনায় আছে আই জানি না, তয় হাতে ফাগল হয় না এটা জানি। আরে হাগল না হইলে কেউ নিজের বোন সম্পর্কে এইসব অপবাদ দেয়নি। আর তো মনে হচ্ছে এতে চিকিৎসা করণ লাগবো। হাব্বা, হাতে চিকিৎসা করে কোনো লাভ নাই, শুধু শুধু আপনার টাকা খরচ। 2-3 দিন যাক, এমনি এমনি ঠিক হয়ে যাইব। না না, এমনি ঠিক হইলে তো হইতো না, এর ব্যাখ্যা দন লাগবো। হ্যাঁ কি কইছে এর অর্থ তুই বুঝতে পারছিস নি? আব্বা, আপনি টেনশন করতেছেন কিনলাই, আই তো মাইন্ড করি নাই। হাতে তো নিজের বিবেক বুদ্ধি দিয়ে এই কাম করতে আসে না। হাতের এক গণক কইছে সাবধানতা অবলম্বন করতে। হাতে সাবধানতা অবলম্বন করে যদি বেশি দিন বাঁচতে পারে, সেটা তো আমনিও চান আইও চাই, তাই না? আচ্ছা ঠিক আছে, হাতে ফিরি আইও, আয় হাতের লগে কথা কম। আব্বা, আপনি কিন্তু সাবধানে কথা কইন। কি রে? না, বেশি কথা কইলে হাতে আমনেরও সন্দেহ করতে পারে। হাতে আমারে সন্দেহ করবো কিনলে? আপনি যদি হাতেরে মাইরে হালান। হায় হায়, আমি এসব কি শুনতেছি? আয় আমি কি আপনার কিছু করার লাগতো না, আপনি খান। আই কলেজ যাই, বই খাতা গুছাই খান। পাগল করে ছাড়বো। রিজা আমাকে ডেকেছেন? কেমন আছেন আপনি? এই তো ভালো। শুটিং কেমন চলছে? হ্যাঁ, সেটাও ভালো। গুড। এই নিন। এটা কি? আপনার মেম্বারশিপ বাতিল করা হয়েছে, সেটার অফিসিয়াল লেটার। মানে আমার মেম্বারশিপ বাতিল হয়েছে কেন? সম্ভবত আপনার সাথে গতকাল মাইক্লারের কথা হয়েছে, সো আপনি ভালো বলতে পারবেন কেন বাতিল করা হয়েছে। গতকাল মানিকলালের কোনো কথাবার্তা আমি যেমন বুঝতে পারিনি, ঠিক সেরকম এখন আপনার কথা আমি বুঝতে পারছি না লিজা। বিউটি, আপনি মাইক্লালের কোন কথা বুঝতে পারেননি, কেন বুঝতে পারেননি সেটা আমি জানি না। আমি কিন্তু আপনাকে জটিল করে কিছু বলিনি। লিজা, আপনি আমাকে একটা বিষয় বুঝিয়ে বলেন তো, আমরা এখানে যারা প্রতিভারা আছি তারা এখানে বসে বসে কি করব? ভ্যারান্ডা বাঁধবো? আমরা এখানে কেন এসেছিলাম? মোখলেসারের উদ্দেশ্য কি ছিল? আমরা এখানে প্রতিভার চর্চা করব, তারপর বাইরে যাব, বড় পরিসরে যাব, আমাদের প্রতিভার বিকাশ ঘটবে, এই তো? আমি তো সেই উদ্দেশ্যের অংশ হিসেবে শুটিংয়ে গিয়েছিলাম। আপনি তো মোখলেস স্যারের উদ্দেশ্যে কথা বলছেন, কিন্তু এখানে মোখলেস স্যার আর মানিকলাল তো দুজন ব্যক্তি। আরে কি আশ্চর্য! ব্যক্তি দুজন
হলে কি হবে? প্রতিষ্ঠান তো একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি দুই রকম হবে নাকি? হ্যাঁ, এটাই তো আমাদের দুর্ভাগ্য। প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তি এখানে মুখ্য হয়ে ওঠে। প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য নয়, ব্যক্তির ইচ্ছাতেই প্রতিষ্ঠান চলে। হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু এটা আমি কেন মেনে নিব? আমার উপর অন্যায় করা হবে সেটা আমি মুখ বুঝে সহ্য করব? তাহলে কি করবেন? অবশ্যই প্রতিবাদ করব। মানিকলাল কোথায়? আমি তার সাথে কথা বলবো। মানিকলাল তো এখন অফিসে নেই। কোথায় গেলে পাবো বলেন? কোথায় গেলে পাবেন তা তো বলতে পারছি না, তবে কিছুক্ষণ পরে এসে আপনি খোঁজ করে দেখতে পারেন। এসব মূর্খদের হাত থেকে আমরা যে কবে উদ্ধার পাবো? আপনি? আপনি আজকে কলেজে যাবেন না? হ্যাঁ, যাবো একটু পরে, কিন্তু আপনি এখানে কেন? আপনার সঙ্গে কটা কথা ছিল তাই। কথা তো থাকবেই, কিন্তু আপনি কখনো আমার বাসায় আসেন না, গেটে দাঁড়ায় থাকেন। আজকে বাসায় আসলেন যে? না, গেটে দাঁড়াই অপেক্ষা করতেছিলাম, পরে মনে হলো যে আপনার খুব দেরি হচ্ছে, তাই উপরে চলে আসলাম। দেরি হচ্ছে কারণ আমি প্রথম ক্লাসটা করব না। এখন আপনি যান, গেটে দাঁড়ায় থাকেন, আমি আসছি। তাহলে আপনি আজকে কলেজে চলে যান, আমি যেতে পারবো না। কেন যাবেন না? আপনার বলেছি না, ওই যে মস্ত সে তো আমি গৃহবন্দী, আজকে তারে আবার গান শোনাতেই হবে, সেই জন্যে। মস্তকে গান শোনাতে হবে, এটা কি খুব জরুরি? পরে শোনালে হবে না? পরে সোনালি না, ওই আমার সঙ্গে যারা যন্ত্র বাজাবে তাদের আবার কন্ট্যাক্ট করে রাখছি তো। অফিসের যে অবস্থা, কিডা কোন দিকে কখন চলে যায়, পরে দেখা গেল যে আর হলো না। ঠিক আছে, যান তাহলে, গান শোনান। শোনেন, যাবো কি, আপনার সঙ্গে কথা কব না? আর কি কথা বলবেন? আপনি তো বললেনই যে আপনি আমার সাথে কলেজে যেতে পারবেন না, আর কি? না, জাতি পারবো না সেটা তো বলেছি, কিন্তু সেটা তো আসল কথা না। তাহলে আসল কথা কি? আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? আমি পারবো। ওই যে আপনি কয়েছিলেন না যে 1 বছরের মধ্যে আমি দাঁড়াতে পারবো কিনা, সেটা পারবো আমি। পারবেন? আপনি নিশ্চিত থাকতে পারেন। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, এই যে আপনি মস্তকে গান শোনাচ্ছেন, মস্ত কি আপনাকে টাকা দিবে? না, টাকা দেবে কিসের জন্য? ও, মানে মস্ত আপনাকে টাকা দিচ্ছে না, আপনি তাকে এমনি এমনি গান শোনাচ্ছেন। কিন্তু এই কথা জিজ্ঞেস করতেছেন কিসের জন্য? না, আপনি ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারবেন কি পারবেন না সেটা নমুনা বোঝার চেষ্টা করছি। ও না, মস্তরে গান শোনানোর সঙ্গে সেটার কোনো সম্পর্ক নেই। আর মস্তরে যে একদম এমনি এমনি গান শোনাচ্ছি সেটাও কিন্তু না। শোনেন, গান কিন্তু শুধু মনোরঞ্জনের জন্য না, এটা কখনো কখনো বিদ্রোহের জন্য, কখনো কখনো গান ব্যঙ্গ করার জন্যই ব্যবহৃত হয়। তো মস্তরে যে গান শোনাবো সেটা তার বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করার জন্য, তারে শাস্তি দেব, মানসিক শাস্তি। সে মেলা মানুষে জ্বালায়েছে, এই শাস্তি তার প্রাপ্য, বুঝছেন? ঠিক আছে, আপনি যান, তাকে মানসিক শাস্তি দেওয়ার জন্য গান শোনান, আমি কলেজে যাই। ঠিক আছে? আচ্ছা, আমি যে কলাম আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো, সেটা মনে হয় আপনার বিশ্বাস হয়নি না? না, বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হবে না কিসের জন্য? শোনান, আমি মনে মনে ঠিক করেছি আমি কোথায় কোথায় যাবো। কি ঠিক আছে, আপনি মনে মনে কি ঠিক করে রেখেছেন, কিভাবে নিজের পায়ে দাঁড়াবেন, সব কিছু বিকালে শুনবো। এখন আব্বা বাসায় আছে, বকা দিবে। আপনি যান, আমি কলেজে যাব। ও তাই তো, তাহলে যাই। আপনি বোধহয় একটা জিনিস জানেন না, যুগে যুগে এই পৃথিবীতে আইনের পাশাপাশি আরেকটা বেআইন চলে আসছে। সেই বেআইনের নাম হচ্ছে স্বৈরাচারী আইন। আপনার এই আইন কোনো আইন না, এটা স্বৈরাচারী আইন। গাড়ির সামনে পড়ে গেলেন, আপনাকে নিয়ে তিনি হসপিটালে চলে গেল, আপনার চিকিৎসা করলো, আপনি তাকে গান শুনিয়ে দিলেন, সে খুশি হয়ে আপনাকে বলল, বাবা তুমি কি হতে চাও? আর আপনি বললেন, স্যার আমি সুপ্রতিষ্ঠিত গায়ক হতে চাই, আর আপনাকে গায়ক বানাই দিল। তাই এরপরে স্ক্রিনে লেখা উঠলো খোদা হাফেজ। এখন আপনিও খোদা হাফেজ করে রিক্সা থেকে নামেন, যে কোনো একটা গাড়ির সামনে ধুপ করে পড়ে যান। যান। তাই হয় নাকি? তাহলে তো সেই লোকের মেয়েকে আমার বিয়ে করা লাগবে। আচ্ছা, তাহলে কি আপনার আব্বার গাড়ির সামনে পড়বো? আমার আব্বার গাড়ি নাই। ও, তা গাড়ি কিনতে বলেন না তাহলে। এই দেখুন বাতিল হয়ে গেল। এই যে খামটা পর্যন্ত বাতিল হয়ে গেল। তাহলে এখন কি থাকলো? আমার মেম্বারশিপটা থেকে গেল। শোকে যে মানুষের মানসিক ভারসাম্য হারায় যায়, সেটা আপনারা এখন যদি না দেখতে বুঝতাম না। জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু জোটে না মাগো। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস।
Jimmy